বিয়ে শাদী প্রেম এগুলো নাকি আটকায় দেয় নারীকে। বিয়ে করব না। বিয়ে করবে না? আবার বলো। আমি বিয়ে করব না। বিয়ে করব না। বিয়ে করবে না? এখন পর্যন্ত এটা ডিসিশন। মানে 2024 এ বিয়ে করবে না? না না, মানে বিয়ে করার আমি কোনো আগ্রহ পাই না। আগ্রহ পাও না? লাস্ট ব্রেকআপ কবে হয়েছিল? আমার কোনো ব্রেকআপ হয় না। এটা মিথ্যা বলো না, এখানে না মিথ্যা। না, সত্যি আমার কোনো ব্রেকআপ হয় নাই। তো সৌমি বিয়ে করবে না? আমি ভুলে যাই মানুষকে। আমি জাস্ট ভুলে যাই। হঠাৎ একদিন সকালবেলা উঠে মনে হয় যে না, আমার সাথে আর কথা বলবো না। তার মানে একটা অব্লিগেশন। কাজের আকাঙ্ক্ষা অনেক, আকাশ ছুঁই ছুঁই। আমি অনেক কাজ চাই। কলকাতার, টলিউডের? আমি সব জায়গার কাজ চাই। টলিউডের কাজ কেন যাবো না? অবশ্যই যাবো, যেখানে ওনাদের ভাষা শিখতে আমার খুব একটা ঝামেলা হবে না। এটা তো একটা সুবিধা যে আমি আমার ভাষাটা অ্যাকসেন্টটা একটুখানি চেঞ্জ করলে ওদের সাথে কাজ করতে পারবো। সেখানে আমাকে যদি নির্বাচিত করে কোনো ভালো প্রজেক্টে, অবশ্যই করতে চাই। বাজেট তো আসলে হিসাব, যে আমার একটা কাজে এই যে লাইট লাগবে কয়টা, নিডস, তো একটা কাজে যদি 2 টাকা লাগে, ওখানে আমি 5 টাকা রেখে আমি এক্সপেক্ট করতে পারবো না যে কাজটা 5 টাকার হয়ে যাবে। এটা 2 টাকার কাজ 2 টাকাই থাকবে। খরচ বেশি করেছেন সেটা আপনার ফল্ট। তো যেখানে যে নিডস সেটা ফিল আপ করতে হবে। আচ্ছা, যদি নিডস থাকে 10 টাকা, সেখানে আবার 5 টাকা দিয়ে হবে না। এমন কোনো দিন হয়েছে যে সেটে যাওয়ার পর মনে হয়েছে যে না, কাজটা নিয়ে ভুল করেছি? হ্যাঁ, একবার হয়েছে। তুমি এত হিসাবী মেয়ে, তারপরও ভুল? তারপরও ভুল হয়েছে। ওই যে বললাম অ্যাক্সিডেন্ট হয়, আমার একবার এরকম একটা হয়েছে। তো গণক ঠাকুর লেভেলে। বলো, মানে তখন আসলে কিভাবে রিকভার হয়? মানে কাজটা নিশ্চয় ফেলে এসে চলে আসা যায় না, একটা কমিটমেন্টের ব্যাপার থাকে। তো আমার গিয়ে মনে হয়েছে স্ক্রিপ্টটা ভালো ছিল, প্রোডাকশন হাউস ভালো ছিল, ডিরেক্টর ভালো ছিল। গিয়ে মনে হয়েছে যে প্ল্যান অনুযায়ী কাজটা হচ্ছে না। যদি প্ল্যান অনুযায়ী হতো তাহলে কাজটা ভালো হতো, কিন্তু প্ল্যানটা নেই। তখন আমার কি একটু একটু করে মনে হয়েছে যে এখানে একটু প্ল্যান থাকলে হয়তো কাজটা ভালো হতো, এখানে প্ল্যান থাকলে কাজটা ভালো হতো। তো যার কারণে আমার আসার পরে টাকা পয়সা পেয়েছি, কাজ রিলিজ হয়েছে। আমি খুব অল্প সময়ের জন্য সেটা মানুষের কাছে প্রচার করেছি, তারপর একটু পরে নিয়ে নিয়েছি। আচ্ছা, মানে নিজে ভুলে গেছো যে নিজে ভুলে গেছি কাজটা ছিল কিনা। রাইট। নতুন, তুমি যে বললে মানুষ চোখ দেখলে বুঝতে পারো কিভাবে, এটা সবাই বুঝতে পারে আমার ধারণা। সবাই বুঝতে পারলে সব এত মানুষ ভুল করে না, ভুল তো হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরো স্ক্রিপ্ট ওয়াইজ বা প্রোডাকশন ওয়াইজ নতুন, ওর কোনো পোর্টফোলিও তৈরি হয়নি, বা তোমার একটা জায়গা তৈরি হয়েছে, ধরো বেশ কিছু কাজ করেছো, রিকগনাইজ, তো তুমি ওকে অ্যাকসেপ্ট করো কিভাবে? কারো রেফারেন্স শুনে নাকি ওই চোখ দেখে? মানে কোনো ডিরেক্টরের কথা? হ্যাঁ, ডিরেক্টর বা প্রোডাকশন নতুন আসলো, আচ্ছা, ধরো আমাদের অপূর্ব নতুন একটা প্রোডাকশন নিয়ে আসলো, যে একটা ছবি করতে চাই, হাফ এন আওয়ার কথা বললাম, এরকম হয় কি, হাফ এন আওয়ার কথা বললাম, উনি কি করতে চায়, উনি কাজটা কিভাবে বানাতে চায়, সেটা আসলে ইম্পর্টেন্ট। উনি নতুন না পুরান এটা বিষয় না। অনেক পুরান, অনেক সিনিয়র ডিরেক্টর আসলো, কিন্তু উনি কাজটা নিয়ে সিরিয়াস না, সেটা বুঝতে পারো। মানে সেটা তো ওনার সাথে কথা বলে বোঝা যাবে যে উনি কাজটা নিয়ে কত পরিমাণ সিরিয়াস, উনি প্ল্যানার কিনা। তো নতুনদের মধ্যে তো যারা, এই যে অনেক ডিরেক্টর এখন প্রথম সিনেমা, প্রথম কন্টেন্টে কত ভালো কাজ করছে, ওরা কিন্তু প্ল্যান্ড, ওনারা খুবই দায়িত্বশীল কাজটার প্রতি। এই ডেডিকেশনটা মানুষের বোঝা যায়, সেটা শুধু ডিরেক্টর না, শুধু আর্টিস্ট না, সবার ক্ষেত্রে। যদি আমি কাজের প্রতি সৎ থাকি, কাজটা ভালো হবে। ওই সততাটা আমিও প্রদর্শন করি, আমিও দেখতে চাই। রাইট। আমাদের দেশে বারবার অনেকে বলে যে ভাই, ওরা তো অনেক বড় বাজেটের ছবি করে, ওদের সাথে তুলনা নাই। কিন্তু ধরো মিডল ফিল্ম, যেটা মিডল বাজেটের যে ছবিগুলো খুব রিকগনাইজ হয়। যদি 2023-এরও আলাপ করি, একটা ছবি নিয়ে খুব ইদানিং আলোচনা, 12 কি সামথিং নাম, বিধু বিনোদ চোপড়ার ছবি, এবং খুব মানে ভারতীয় তুলনায় খুবই কম বাজেটের ছবি। তো তোমার কাছে কি মনে হয় যে বাজেট একটা বাহানা মাত্র, কারণ ওদের প্রোডাকশন সম্পর্কে ধারণা নাই? বাজেট তো আসলে হিসাব, যে আমার একটা কাজে এই যে লাইট লাগবে কয়টা, নিডস, তো একটা কাজে যদি 2 টাকা লাগে, ওখানে আমি 5 টাকা রেখে আমি এক্সপেক্ট করতে পারবো না যে কাজটা 5 টাকার হয়ে যাবে। এটা 2 টাকার কাজ 2 টাকাই থাকবে। খরচ বেশি করেছেন সেটা আপনার ফল্ট। তো যেখানে যে নিডস সেটা ফিল আপ করতে হবে। আচ্ছা, যদি নিডস থাকে 10 টাকা, সেখানে আবার 5 টাকা দিয়ে হবে না। বিষয়টা এইরকম। আচ্ছা আচ্ছা। তুমি অডিশনের কথা বললে, যে অডিশন তুমি খুব
লাভ করো, বাট অডিশনের ভেতরে লাভ করি না, আমাকে অডিশন দিয়ে নেয়, আমি কি করব? আমার জন্য কেউ ক্যারেক্টার লিখে বলে না যে সুমি এটা তোমার জন্য করেছি, না এরকম হয় না। এটা কি চাও তুমি? মানে আমি এটা চাই না, কিন্তু অন্যদের যখন এরকম হয় তখন আমি ভাবি আরে আমার তো এরকম হলো না। কিন্তু বাংলাদেশে তো তাই হয় ম্যাক্সিমাম, বাংলাদেশে তো কাস্টিং ডিরেক্টর নেই বললেই চলে, তাই না? মানে নেই বললেই চলে, মানে এর পরিচিত ওর গার্লফ্রেন্ড ওর ভাবি এভাবে কাস্টিং হচ্ছে। হ্যাঁ, আসলে আপনি একটা কাজের কথা ভাবছেন, আপনি স্বাভাবিকভাবে এটা আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, ওই শেয়ারিং এর মধ্যে হচ্ছে আপনি কাস্টিং করে ফেললেন, বিষয়টা এরকম আর কি। তো তুমি কার পরিচিত, কার গার্লফ্রেন্ড বা কার, মানে ব্যাপারটা কিভাবে দেখো কাস্টিং গুলো? আমার আসলে এরকম সৌভাগ্য এখনো হয়নি যে আমারকে কেউ জাস্ট নিয়ে নিবে কাজে। আমার সব সময় পরীক্ষা দিয়ে ঘরানা থাকতে হয় এখানে, মানে কোনো নেগেটিভ ভাইবে না বললাম, একটা ঘরানার ভিতরে কাস্টিং গুলো হয় কিছু কিছু, ওটা দর্শকও বোঝে। দর্শক বোঝে? দর্শক অবশ্যই বোঝে, দর্শক বুদ্ধিমান, ওনারা সব কাজ দেখে। ডিরেক্টর 2টা কাজ করে, ওনারা 10টা ডিরেক্টরের কাজ দেখে। রাইট। আমাদের দেশে অনেকেই বেশ এখন কলকাতার প্রোডাকশনে কাজ করছে, কারণ কলকাতার বাজার অবস্থা খুব খারাপ, কারণ কলকাতার বাংলাটা এখন আর বাংলায় নাই, হ্যাঁ খুবই বাজে অবস্থা। তো ওই জায়গা থেকে তোমার কাজের অফার বা কাজের আকাঙ্ক্ষা কেমন? কাজের আকাঙ্ক্ষা অনেক, আকাশ ছুঁই ছুঁই। আমি অনেক কাজ চাই, কলকাতার, টলিউডের, আমি সব জায়গার কাজ চাই। টলিউডের কাজ কেন চাবো না, অবশ্যই যাবো, যেখানে ওনাদের ভাষা শিখতে আমার খুব একটা ঝামেলা হবে না। এটা তো একটা সুবিধা যে আমি আমার ভাষাটা অ্যাকসেন্টটা একটুখানি চেঞ্জ করলে ওদের সাথে কাজ করতে পারবো। সেখানে আমাকে যদি নির্বাচিত করে কোনো ভালো প্রজেক্টে, অবশ্যই করতে চাই। এটা কি কোনো আপস্টেয়ার লেয়ার তৈরি করে কিনা টলিউডের কাজ? বাজার ছোট, ওদের অডিয়েন্স কম, তারপরও দেখি যে খুব উতলা হয়ে থাকে। মানে আমার মনে হয় এটা একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন। আমি আমার বর্ডারের বাইরে গিয়ে একটা কাজ করলাম, বর্ডারের বাইরের কিছু মানুষ আমার উপর বিশ্বাস করলো, এটা একটা স্যাটিসফ্যাকশন। আচ্ছা, তাহলে আমি একটা রেফারেন্স দিই। কিছুদিন আগে ফারিনের এখানে এসে বললো যে ভাইয়া আমি আসলে বাংলাদেশে ঠিক একই লেভেলের যদি ছবি করতাম, এই মিড ফিল্মগুলো করতাম, আমাকে বলা হতো ফ্লপ নায়িকা, কারণ দুটো হলে মুক্তি পেত, আমাকে ধরা হতো, ও তো সিনেমা করে ধরা খাইছে, ওর ক্যারিয়ার আর আগে এগোবে না। কিন্তু একই টাইপের মুভি ওখানে গেলে অনেক বিভিন্ন পাবলিক ডোমেনে, বিভিন্ন ডোমেন প্রশংসা পায়, সেই প্রশংসাটা আমাদের এখানে করা হয় না। হ্যাঁ সত্য, একদমই সত্য, এটা উনি খুবই সুন্দর কথা বলেছেন। ট্রু না? মানে এই বাস্তবতায় আসলে একই গল্পের বা একই মিড ফিল্ম যেটা বলি, সেই গল্পটা ওখানে খুব রিকগনাইজ হচ্ছে, ওখানে খুব রিকগনাইজ হচ্ছে, বাংলাদেশে রিকগনাইজ হচ্ছে, কিন্তু গ্রহণ করার মানুষ কম এখানে। ওখানে গ্রহণ করার মানুষ বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওখানে গ্রহণ বেশি মানুষ করছে, আমাদের এখানে মানে ওখানকার দর্শক রুচিশীল বলতে যাচ্ছ? অবশ্যই রুচিশীল, এটা রুচি মানুষ, এক একজন মানুষের এক এক রুচি হতেই পারে, কিন্তু এটা নেয়ার রুচির মানুষ ওখানে বেশি। রাইট। তুমি এখনকার অনেকেই কাজ করছেন ওটিটিতে, ডিরেক্টর লেভেল থেকে আসি, ধরো আশফাক নিপুণ, শাওকি, এরা নাকি এদের নাকি আমি বলি যে অনেক নায়িকা আমাকে ইনবক্স করে যে ওর কাজ করতে চাই, ওর কাজ করতে চাই। তো তোমার এদের কাজ কেমন লাগে? বা আরো অনেক, শিহাব শাহিন খুব ভালো কাজ করে, দুর্দান্ত। জানি না শিহাব শাহিন কাজ করেছো কিনা? আমি কাজ করিনি, কিন্তু কাজ করতে চাই। আপনার সাথে যদি যোগাযোগ থাকে ওনাদের, অবশ্যই বলবেন যে আমি ওনাদের কাজ করতে চাই। অবশ্যই, আমরা ক্লিপিংস গুলো পাঠাই দেব। একদম, বলো শিহাব শাহিন সম্পর্কে বলো। শিহাব শাহিন সম্পর্কে কি বলবো, ওনার সাথে কিছুদিন আগে আমার দেখা হয়েছে, সামনাসামনি দাঁড়িয়ে থাকার পরও আমি এটা বলতে পারিনি যে আমি আপনার কাজ করতে চাই। তো আশফাক নিপুণের কথা বললেন, শাওকির কথা বললেন, ওনাদের কাজ আমার খুবই ভালো লাগে। কাজ আমি করতে চাই, ভালো কাজ তো করতে চাই, এখন ওনাদেরও তো নিতে হবে। রাইট। কিন্তু তোমার ট্র্যাক যেটা দেখছি, তো তুমি একটা ঠিকঠাক চাকরি করবা অথবা ব্যবসা করবা, পরে না না ঠিকঠাক চাকরি করব, এমন চাকরি করব যেন আমার ছুটি আমি নিজে নির্ধারণ করি যে আমি 15 দিন শুটিং করব, আমি 15 দিন আসবো, এরকম চাকরি করতে হবে। রাইট, ফ্রিল্যান্সিং জব একদম। রাইট। সো বিয়ে শাদী প্রেম এগুলো নাকি আটকায় দেয় নারীকে? বিয়ে করব না। বিয়ে করবা না? আবার বলো। আমি বিয়ে করব না, বিয়ে করব না। বিয়ে করবা না এখন পর্যন্ত এটা ডিসিশন। মানে 2024 এ বিয়ে করবা না? না না, মানে বিয়ে করার আমি কোনো আগ্রহ পাই না। আগ্রহ পাও না? হ্যাঁ। সর্বনাশ। লাস্ট ব্রেকআপ কবে হয়েছিল? আমার কোনো ব্রেকআপ হয় না। এটা মিথ্যা বলো না এখানে। না না, সত্যি আমার কোনো ব্রেকআপ হয় নাই। তো সবাই বিয়ে করবে না? আমি ভুলে যাই মানুষকে, আমি জাস্ট ভুলে যাই। হঠাৎ একদিন সকালবেলা উঠে মনে হয় যে না, আমার সাথে আর কথা বলবো না।
ভুলে তার মানে যাই। একটা অব্লিগেশন তৈরি হয়, এইসবের ঝামেলা ঝুট ঝামেলা তুমি যেতে চাও না, এরকম বিয়ে শাদী যারা করতে না চায় তারা এইসব বলে। বিয়ে শাদী একটা সুন্দর জিনিস, দুজন মানুষ কমিটেড হয়, একসাথে থাকবে, যেটা এখন খুবই বিরল, খুবই বিরল, প্রায় সাদা বাঘের মতো, কোথায় থাকে জানি না, মাঝে মধ্যে এসে মানুষকে খেয়ে ফেলে। তো ওই বাঘ যদি এসে খায়, ভালো, ভাগ্য ভালো যে একটা বিরল প্রাণী খেলো, আর যদি না খায় তাহলেও ভালো, বেঁচে গেলাম। তো অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করো তুমি? অ্যাস্ট্রোলজিতে যখন ভালো বলে তখন বিশ্বাস করি, খারাপ বললে বলি ধুর মিথ্যা কথা। তার মানে যে বিয়ে করবে না এগুলো কেউ কি বলেছে তোমরা? তুমি প্রেডিকশন করছো যে না আমার জীবনটা হেল করে দেবে? আমি এটা বলছি কারণ আমি করতে চাই না যেন আমার পরে সেই জিনিস, ওই সাদা বাঘ যেন আমাকে না খায়। বিয়ে না করার 3টা আরামের কথা বলে। বিয়ে না করার আরামের কথা হচ্ছে, এটার কোনো আরামের কথা নেই, আমি বিয়ে করিনি। বিয়ে না করলে কি কি সুবিধা? তুমি অবশ্যই একটা ভাবনা থেকে এটা বলছো। বিয়ে না করলে সুবিধা হচ্ছে সুবিধা নাম্বার 1, নিজের ফ্যামিলির সাথে একদম সব সময়ের মতো করে থাকা যায়। এটা তিতা সত্য, বিয়ে করলে ফ্যামিলির সাথে সম্পর্ক অন্যরকম হয়ে যায়, শ্বশুর বাড়ির হয়ে যায়। হ্যাঁ, শ্বশুর বাড়ি হয়ে যায়, মেয়েরা স্পেশালি একটু কেমন যেন অধিকার বোধ অন্যদের জন্মে যায়। এটা জানি না, এই কালচারটা আমাদের পিতৃতান্ত্রিক যেহেতু সমাজ, সে জায়গা থেকে বা মানে আলাদা একটা নয়াবাস, শাশুড়িকে ওইভাবে শাশুড়িকে বা নয়াবাস হলেও কিন্তু নিজের ফ্যামিলির সাথে একটা ডিসকানেকশন তৈরি হয়। তো এটা হচ্ছে একদম তিতা সত্য প্রথম, যে নিজের ফ্যামিলিটা আর আগের মতো থাকে না। ওকে, নাম্বার 2, সুবিধা নাম্বার 2। সুবিধা নাম্বার 2 হচ্ছে আমি জানি না, আমি সুবিধা বলতে পারছি না ভাই, আমি জানি এই যে শুটিং টুটিং এ বাধা দিবে না তোমাকে? শুটিং টুটিং এ বাধা কেন দিবে? এই তো কেন দিবি? না, শুটিং এ তো বাধা দেয় না। আপনার ওয়াইফের শুটিং এ আপনি বাধা দেন না? সেজন্য তো আমরা এখন আছি। তুমি তো বলছো নেগেটিভ ফোর্সে, আমার কোনো নেগেটিভিটি নাই বিয়ের ব্যাপারে, এটা একটা প্রথম। আর ফ্যামিলির যেটা বললাম এটা একটা আছে, এটা আমাদের সমাজের সিস্টেমটা এরকম, এটা নেগেটিভিটি আমি বলতে পারবো না, এটা একটা সিস্টেম। এমন তো হতে পারে তুমি একেবারে আপনের মতো একটা শ্বশুর শাশুড়ি পাইছো, হ্যাঁ তাই না? মানে তুমি আগে থেকে ভেবে নিচ্ছ তুমি বিয়ে করবে না। আমি ইনসিস্ট করছি না, আমি ইনসিস্ট করছি তুমি বিয়ে করো, কিন্তু ধরো শেষ করি, ধরো আমি জয়াকে বারবার দেখা হলে আপনি ওই প্রশ্ন করবেন, হ্যাঁ করবো, আপনার মা হতে সাহায্য কেন? তখন ও আবার প্রতিবারই এক রকম বিভিন্ন টাইপের ব্যাখ্যা। তো একই প্রশ্ন, ধরো মাতৃত্বের যে জায়গাটা, এটা নারীর, তো সেই জায়গা থেকে তুমি এটাকে ফলো করো না এই সোসাইটি? আমি পড়াশোনা করি যে সাবজেক্টে, সেটার নাম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ। সরি। তো আমার খুবই ইচ্ছা আমি একটা বয়সে গিয়ে বাচ্চা অ্যাডপ্ট করব। অনেক শিশু আছে যারা আসলে ঠিকঠাক পরিবেশ পাচ্ছে না, বেড়ে ওঠার আপনজন তৈরি করতে পারছে না। আমি ওরকম কিছু শিশু আমার কাছে চাই, আমি আপন করতে চাই। সেখানে আমার হয়তো মাতৃত্বের স্বাদ আমি একটা জায়গায় পাবো না, আমার ল্যাকটোজ যেই এনজাইম বা হরমোন সেটা আমার নিঃসরণ হবে না, আদারওয়াইজ মাতৃত্ব এটা একটা অনুভূতি। চমৎকার। অ্যাঞ্জেলিনা জলির ডিভোর্সের কারণে হয়তো কেঁদেছিল শাহনাজ সুমি, এবং এর পরবর্তীতে অ্যাঞ্জেলিনা জলিকে খুব ফলো করে, সেটা বোঝা যাচ্ছে।